প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় মার্কেন্টাইল ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো মার্কেন্টাইল ব্যাংকে যারা ইনভেস্টমেন্ট করতে চান অথবা যে মার্কেন্টাইল ব্যাংক সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে লাগবে। তো মার্কেন্টাইল ব্যাংক, প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের যে কোনো একটা কোম্পানির সেটার হিস্টোরিক্যাল বিশ্লেষণ, তারপরে তার প্রোডাক্ট সম্পর্কিত, তারপরে তার বেসিক এবং ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। তো আপনার যদি প্রথম হিস্টোরিক্যাল এবং প্রোডাক্ট সম্পর্কিত পার্টটা না দেখতে চান, তাইলে 5 মিনিট পরের অংশ থেকে আপনি দেখতে পারেন। তো শুরু করি। এখানে মার্কেন্টাইল ব্যাংক ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে যাত্রা শুরু করছে তারা 1999 সালে। 1999 সালের জুনের 2 তারিখ থেকে তারা অপারেশন শুরু করছে, অর্থাৎ বিজনেস শুরু করছে অ্যাজ এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। বর্তমানে ব্যাংকটির 150টা ব্রাঞ্চ আছে, 19টা সাব ব্রাঞ্চ আছে, 187টা এটিএম আছে, ক্যাশ ডিপোজিট মেশিন আছে 20টা, এজেন্ট ব্যাংকিং আছে 126টা, ইসলামিক ব্যাংকিং উইন্ডো আছে 45টা এবং অফশোর ব্যাংকিং আছে 2টা, সাবসিডিয়ারি আছে 3টা, সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে 3টা। তো বুঝতে পারছেন যে ব্যাংকটার এটিএম নেটওয়ার্ক খুবই দুর্বল। ব্রাঞ্চ 150, ওকে, ব্রাঞ্চ সংখ্যা ওকে, বাট এটিএম নেটওয়ার্ক খুবই কম আছে। তো দেখি এরপরে কি আছে। এখানে যে 1999 সালে ব্যাংকটা শুরু হয়েছে, তো এরা এবছর 1999 সালে শুরু হয়ে গত বছরের ডিসেম্বর মাসে ইনাগুরেট 150, অর্থাৎ 150তম ব্রাঞ্চ তারা শুরু করছে। এর আগে হয়তো মার্কেন্টাইল ব্যাংকের যাত্রাপথে অনেক কিছু করছে। সে আইপিও শেয়ার তারা হচ্ছে 2003 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে, অর্থাৎ 2003 সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তারা তালিকাভুক্ত একটা কোম্পানি। 2003 প্রসপেক্টাস 2004 সাল থেকে তারা হচ্ছে লিস্টেড ঢাকা এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এবং তারা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক ব্রোকারেজ হাউস চালু করছে 2009 সালে, যেটা হচ্ছে সাবসিডিয়ারি একটা প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের। তো গত বছরের তাদের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স খুবই ভালো ছিল। নেট ইন্টারেস্ট ছিল 6,616.23 মিলিয়ন, অর্থাৎ 6,616 মিলিয়ন নেট ইনকাম ছিল। তো ভেরি গুড ইনকাম ফর দিস ব্যাংক। অপারেটিং প্রফিট ছিল 3,947 মিলিয়ন, অর্থাৎ গুড পারফরমেন্স বলা চলে। তো এখানে ফাইন্যান্সিয়াল টার্মগুলো দেওয়া আছে গত বছরের, যে টোটাল অ্যাসেট কত, তো নেট নন ইন্টারেস্ট ইনকাম, এগুলো সাধারণত সেপারেট করে দেওয়া আছে, যদিও সবগুলো না দেখলেও হবে আমাদের। তো বর্তমানে এদের টার্গেট কি, অর্থাৎ মিশন আর ভিশন সম্পর্কে যেটা হচ্ছে, উড মেক ফাইনেস্ট কর্পোরেট সিটিজেন, এটা হচ্ছে ওদের ভিশন। উড রিমেন হেলদি অ্যান্ড গেইনফুলি প্রফিটেবল ব্যাংক। অবজেক্টিভ কি, আমি এখানে হাইলাইট করে রাখছি, এগুলো হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার তাদের জন্য দরকার। অন্য পার্টটা হয়তো আমাদের অতটা দরকার নেই, তো সেই জন্য এই পার্টটাই আমি পড়তেছি। অবজেক্টিভ হচ্ছে টু ইনক্রিজ শেয়ার হোল্ডার ভ্যালু, অর্থাৎ শেয়ার হোল্ডারের ভ্যালু তারা বৃদ্ধি করার জন্য কাজ করতেছে, তাদের টার্গেট হচ্ছে এটা। তো ওয়ান অফ দ্য টপ 3 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ইন টার্ম অফ এফিসিয়েন্সি, ওয়ান অফ দ্য টপ 5 ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ ইন টার্ম অফ মার্কেট শেয়ার। সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যেটা আছে, সোশ্যালি রেসপন্সিবল ম্যানার কিপিং, শেয়ার হোল্ডার ভ্যালু ক্রিয়েশন অ্যান্ড ম্যাক্সিমাইজেশন অফ ভ্যালুস অফ দ্য শেয়ার হোল্ডার। তো ওকে, এটা যদি করে, অর্থাৎ তারা দুই জায়গায় এটা লিখছে,
শেয়ার হোল্ডার ভ্যালু অর্থাৎ শেয়ার হোল্ডার ভ্যালু তারা হচ্ছে এই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, তার মানে তারা দুই জায়গায় এটা হচ্ছে এই জিনিসটা একই জিনিসটা বলছে। তো এদের কিছু প্রোডাক্ট আছে যেখানে আছে ডিপোজিট প্রোডাক্ট, কর্পোরেট লোন, রিটেল লোন, এসএমই ফিনান্সিং, এগ্রিকালচার ক্রেডিট, এমবিএল কার্ডস অ্যান্ড আদার সার্ভিস। সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যে তিনটা প্রতিষ্ঠান আছে সাবসিডিয়ারি, সেটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অ্যাসেট ম্যানেজমেন্ট। অর্থাৎ এই তিনটা কোম্পানি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। এখন দেখি ঢাকা স্টক মার্কেটে মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান অবস্থা। এখানে যে মার্কেট ডাটা দেওয়া আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব, আমার নিজের কোনো মার্কেট ডাটা না। তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোম্পানির অ্যানালাইসিস করি, তো সেটা হচ্ছে আপনি দেখবেন যদি ভালো হয় ভালো। এখানে আমি কোনো কোম্পানিকে উপরে তোলার জন্য অথবা নিচে নামানোর জন্য কোনো অ্যানালিসিস করি না। আর আমি বললেই কেউ যে একটা শেয়ারের দাম কমে যাবে অথবা বেড়ে যাবে এরকমও কিছু না। তো মার্কেট ডাটাতে যেটা বলতেছে ঢাকা মার্কেট ডাটা, তো গতকালকের প্রাইস অনুসারে অর্থাৎ 21 তারিখে 21/11 প্রাইস অনুসারে দাম ছিল 20 টাকা, এই শেয়ারটার দাম ছিল 20 টাকা। গত এক বছরের প্রাইস রেঞ্জ অর্থাৎ গত এক বছরের এই প্রাইস রেঞ্জ ছিল 10 টাকা 70 পয়সা থেকে 20 টাকা 50 পয়সা, যেটা কিনা গতকালকের প্রাইস। দ্য হাইয়েস্ট প্রাইস ছিল এটা হচ্ছে গত এক বছরের মধ্যে 20 টাকা 50 পয়সা। মার্কেট ক্যাপিটাল কত? 72,481। অর্থাৎ একটা বড় মার্কেট ক্যাপিটাল বাজারে তাদের আছে। আউটস্ট্যান্ডিং শেয়ার সংখ্যা এখানে দেওয়া আছে, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ অথরাইজ ক্যাপিটাল আছে 12,000, পেইড আপ ক্যাপিটাল আছে 10,332.20, অর্থাৎ স্টিল দে হ্যাভ ব্যালেন্স। সেক্টর ব্যাংক ক্যাটাগরি এ, পি রেশিও 3:5, ভেরি ইমপ্রেসিভ পি রেশিও, ভেরি ইমপ্রেসিভ। তো পিবি রেশিও 0.88, অর্থাৎ এই 20 টাকার বিপরীতে পিবি রেশিও অর্থাৎ হাউ কস্টলি ইজ ইট, এই শেয়ারটার প্রাইস হচ্ছে 0.88, অর্থাৎ আপনি এখনও এটা ডিসকাউন্টে পাচ্ছেন। অর্থাৎ যদি একটা শেয়ারের প্রাইস যদি 1 টাকা হয়, ধরে নিলাম 1 টাকা একটা শেয়ারের প্রাইসের দাম, তো সেটা আপনি কত গুণ টাকা দিয়ে কিনতেছেন? 0.88, অর্থাৎ এই শেয়ারটা আপনি 12% স্টিল ডিসকাউন্টে পাচ্ছেন। অর্থাৎ ইউ ক্যান ইনভেস্ট এ গুড পজিশন। সো আপনি বিনিয়োগ করতেই পারেন এখানে। পি রেশিও ভেরি গুড, ইমপ্রেসিভ পি রেশিও, পিবি রেশিও, দিস শেয়ার ইজ নট কস্টলি। দেন ব্যাংক সেক্টর, দেন আরও কিছু ইনফরমেশন আছে যেটা দেখলে আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করতে পারেন। এখন সেটা দীর্ঘমেয়াদী অথবা শর্ট টার্মে ইনভেস্ট করবেন সেটা আপনার ব্যাপার। তো দেখে নিন নেক্সট পার্টটা। তো 2020 সালে যেটা হচ্ছে আর্নিং পার শেয়ার ছিল 2 টাকা 26 পয়সা, ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ 2020 সাল মানে হচ্ছে এবছরে যেটা তারা ডিভিডেন্ড দিছে 2 টাকা 26 পয়সা। তার আগের বার তাদের ইনকাম ছিল হচ্ছে এখানে 3 টাকা 1 পয়সা। 2018 সালের 3 টাকা 59 পয়সা, 2017 সালে 3 টাকা 89 পয়সা, 2016 সালে 3 টাকা 1 পয়সা। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা মার্কেন্টাইল ব্যাংক, এর আর্নিং পার শেয়ার ভেরি ইমপ্রেসিভ আর্নিং পার শেয়ার। অর্থাৎ প্রত্যেক বছরই তারা ভালো রকমের একটা ইনকাম করছে। এখানে দেখি নেট অ্যাসেট ভ্যালু ওদের অলমোস্ট সেম, অর্থাৎ 22+। নেট অ্যাসেট ভ্যালু স্টিডি, নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধি হয় নাই। তারপরও নেট অ্যাসেট ভ্যালু দিয়ে তাদের পারফরমেন্স 3+। অর্থাৎ এখানে তারা 3 টাকা ইনকাম করছে, 22 টাকায় ইনভেস্ট করে 22 টাকার মতো ইনভেস্ট করে তারা কি ইনকাম করছে?
3 টাকার মতো, 22 টাকা ইনকাম করে 3 টাকা। দেখা যাচ্ছে যে 2020 সালে তারা ইনকাম করছে হচ্ছে 2 টাকা 26 পয়সা। তার মানে ইনকামটা একটু গত বছরে কম হয়েছিল, কিন্তু কম হইলেও গত বছর যে ইনকামটা কম হয়েছে 2020 সালে, হয়তো প্যান্ডামিক পিরিয়ড ছিল, সামথিং লাইক দিস, সেই জন্য হয়তো ইনকামটা কম ছিল। কিন্তু এবছর যেটা তাদের ইনকাম খুবই একটা ভালো ইমপ্রেসিভ ইনকাম আছে। তো আমি সে বিষয়ে একটু পরে আলোচনা করতেছি। এখানে দেখা যাচ্ছে এই ব্যাংকটার যে প্রত্যেক বছর যেই পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে, বোনাস শেয়ার অ্যান্ড ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ দেখে প্রত্যেক বছরে একটা ভালো রকমের ডিভিডেন্ড দিয়ে থাকে। 10% ক্যাশ, 5% হচ্ছে শেয়ার বোনাস। তার আগের বছর 2019 সালে 11% ক্যাশ, 5% শেয়ার বোনাস। 2017 সালে 17% ক্যাশ, 15% শেয়ার বোনাস। অর্থাৎ এই ব্যাংকটা প্রত্যেক বছরে শেয়ার বোনাস দিয়ে আসছে। এই জন্য কী হয়েছে, এখন 12,000 যে অথরাইজ ক্যাপিটাল ছিল, 12,000 অথরাইজ ক্যাপিটালের ওরা মোটামুটি 10,000 প্লাস ইউজ করে ফেলছে। ওকে, 10,000 প্লাস পেইড আপ ক্যাপিটাল এখন। তো সেই ক্ষেত্রে হয়তো আরও 2-1 বছর তারা বোনাস শেয়ার দিতে পারে, সেটা তাদের ব্যাপার। এর ডিভিডেন্ড মাস হচ্ছে এপ্রিল থেকে মে, এই 2 মাসের মধ্যে তারা হচ্ছে ডিভিডেন্ড ঘোষণা করে থাকে। যারা ডিভিডেন্ড পেতে চান তখন এই মাসে আপনি এই শেয়ারটা কিনতে পারেন। রেট অফ রিটার্ন অন অ্যাসেট 7%, রিটার্ন অন ইকুইটি 10%। অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট খুব একটা সুবিধাজনক না, কিন্তু রিটার্ন অন ইকুইটি গুড। শর্ট টার্ম তাদের কোনো লোন নাই, লং টার্ম লোন আছে 3,000 না, 38,200 আছে তাদের লং টার্ম লোন। তার মানে হচ্ছে 3,820 কোটি টাকা, 3,820 কোটি টাকা, 3,820 কোটি টাকা হচ্ছে তাদের লোন আছে বর্তমানে, লং টার্ম লোন আছে। অর্থাৎ ব্যাংকটার মূল অ্যাসেটের একটা বড় একটা অংশ হচ্ছে লোন হলে সমস্যা নেই, তার কারণ হচ্ছে তারা প্রত্যেক বছর একটা ভালো রকমের আর্নিং পার শেয়ার দিতেছে। অর্থাৎ লোনটা তারা ঠিকমতো কাজে লাগাচ্ছে ফর ইনকাম পারপাস। তো ভেরি গুড। তাদের যে হয়তো মার্কেটিং টিমটা আছে, স্ট্রং টিম। শেয়ার হোল্ডারের সংখ্যা দেখি বর্তমানে স্পন্সর ডিরেক্টরের কাছে আছে 36.55, ইনস্টিটিউশনের কাছে আছে 27.20, ফরেনের কাছে আছে 4.07, পাবলিকের কাছে আছে 32.18। পাবলিক, এখানে আমি দেখছি গত কয়েক মাসের ডাটা, পাবলিক শেয়ার সেল করতেছে, ইনস্টিটিউশন কোম্পানিগুলো শেয়ার সেগুলো কিনে নিতেছে। তো এবার দেখি এবছরের ইনকাম। এবছরের যে 2021 সালের লাস্ট 3 কোয়ার্টারে ইনকাম করছে তারা হচ্ছে 3 টাকা 38 পয়সা। অর্থাৎ যা কিনা গত বছরের ইনকাম ছিল, অর্থাৎ গত বছরে 2020 সালের ইনকাম ছিল 2 টাকা 26 পয়সা। অর্থাৎ এখানে 2 টাকা 26 পয়সা। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই হিস্টোরিক্যাল অর্থাৎ 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত যেই ইনকাম হয়েছে তার চেয়ে হচ্ছে বেশি ইনকাম করছে এবছরের এই 9 মাসে। অর্থাৎ ভালো একটা ইনকাম করছে এই 9 মাসে, অর্থাৎ 3 টাকা 38 পয়সা, যা কিনা গত সব বছরের রেকর্ড তারা ছাড়াই গেছে। তার মানে একটা ভেরি গুড পজিশন এখানে চলে আসছে। নেট অ্যাসেট ভ্যালুটা যেটা 22 টাকার মধ্যে ওঠানামা করতো, সেটা এখন 23 টাকা 91 পয়সা, অর্থাৎ 24 টাকার কাছাকাছি চলে আসছে। তার মানে তাদের আরও 1 কোয়ার্টার বাকি আছে। এই 1 কোয়ার্টারে তারা যদি কমপক্ষে যদি 1 টাকা অথবা 2 টাকা ইনকাম করে, ধরে নিলাম এখানে 1 টাকা ইনকাম করবে, তো সেক্ষেত্রে এটা কত দাঁড়াবে, আর্নিং পার শেয়ার দাঁড়াবে 4.38। তো এই কোম্পানিটা দেখছি যে মোটামুটি ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে। অর্থাৎ 3 টাকায় যখন সে 3 টাকা ইনকাম করছে, সে 2019 সালে 3 টাকা ইনকাম করছে, তারা বোনাস শেয়ার দিছে 5% বোনাস শেয়ার, 11% ক্যাশ, অর্থাৎ হচ্ছে 11 আর 5 16, অর্থাৎ ধরে নিলাম 20%। তার মানে হচ্ছে 3 টাকা ইনকাম করলে তারা 2 টাকা দিতেছে। তার মানে এর 75% হচ্ছে এরা কী করে থাকে, ডিভিডেন্ড দিয়ে থাকে 75%। তো
তার মানে 75% যদি বোনাস দেয়, তার মানে সে 60 টাকায় আপনাকে 3 টাকা অবশ্যই বোনাস দিবে। সো 3 টাকা বোনাস দিলে এটার ডিভিডেন্ড রেট কত হবে? 30%। অর্থাৎ যদি ওরা বোনাস শেয়ার ঘোষণা করে, তাহলে এরকম হতে পারে যে 20% ক্যাশ, 5% বোনাস শেয়ার, 5% এরকম হইতে পারে সামনে। তো ভেরি গুড ইমপ্রেসিভ ইনকাম লাস্ট 3 কোয়ার্টার, 1 কোয়ার্টার স্টিল টু গো কম্পারেটিভ টু লাস্ট 5 years। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এদের যে স্পন্সর ডিরেক্টর, তাদের যে সেল করার প্রবণতা, তাদের অলরেডি বড় পরিমাণ বেশ কিছু শেয়ার সেল করে দিচ্ছে। সো ভেরি রিসেন্ট এই কোম্পানির কোনো স্পন্সর ডিরেক্টর শেয়ার সেল করবে না, এটাই আমার মনে হচ্ছে, কারণ তারা অনেকেই সেল করে দিছে। এরপরে যদি সেল করে, যখন এটা প্রাইসটা যদি আরও বাড়ে, তখন হয়তো তারা আবার চিন্তা ভাবনা করতে পারে যে সেল করার। তবে তারা ভেরি রিসেন্ট অক্টোবরে একজনে সেল করছে, 2 জনে, তারপরে সেপ্টেম্বরেও সেল করছে। অর্থাৎ এই ভেরি রিসেন্ট গত 3 মাসে তারা অনেক পরিমাণ শেয়ার সেল করে দিছে। তো সে যাই হোক, তারা সেল করতেই পারে। তো ব্যাংকটার পজিশনও অনেক ভালো। তো ব্যাংকের পজিশন ভালো, একটা জিনিস সন্দেহ হচ্ছে যে ব্যাংকের পজিশন ভালো, গুড ইনকাম ভেরি গুড ইনকাম, বাট হোয়াই দোজ স্পন্সর সেল শেয়ার? এটা কোশ্চেন আসতে পারে, হোয়াই দিস স্পন্সর সেল দেয়ার শেয়ার। তো এটার অ্যান্সার আমার কাছে জানা নাই, আশা করি আপনারা বুঝে নেবেন যে আপনাদের মতো। এখানে শেয়ার ডিস্ট্রিবিউশন সংখ্যা গত অক্টোবর অনুসারে আমরা দেখি পাবলিকের কাছে আছে 32.18, যেটা আমি বলছিলাম, পাবলিক শেয়ার বিক্রি করেছে কিছু। তারপরে দেখেন এই স্পন্সর ডিরেক্টর 35.67 এবছরের শুরুতে ছিল, তারপরে এখন 36.55, তারাও কিছু শেয়ার বিক্রি করছে। কিন্তু ইনস্টিটিউশন কোম্পানি কী করছে, 21.5, তারা হচ্ছে 27.2। অর্থাৎ ইনস্টিটিউশন কোম্পানি শেয়ার কিনতেছে। তার মানে ফরেনের ছিল 4.43, এখন দাঁড়াইছে 4.07। অর্থাৎ এই 3 পার্টি, অর্থাৎ স্পন্সর তারপরে পাবলিক, এই 3 জন শেয়ার বিক্রি করতেছে, আর হচ্ছে অনলি ইনস্টিটিউশন কোম্পানি এটা শেয়ার কিনতেছে। তার মানে একটা দেখা যাচ্ছে যে বর্তমান মার্কেটের ট্রেন্ড অনুসারে তারা কি পরিমাণ প্রফিট যাদের অলরেডি হয়ে গেছে। ইনস্টিটিউশন বলতে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে। তো তারা একটা ভালো রকমের প্রফিট অলরেডি পেয়ে গেছে। তার মানে তারা এর আগে এটার প্রাইস ছিল হয়তো 50 টাকা, অথবা 10 থেকে ধরে নিলাম 10 প্লাস, 11 প্লাস থেকে 15 টাকার মধ্যে, ঠিক আছে, এ মাসে ওঠানামা করতেছিল। তো সেই ক্ষেত্রে তারা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলা অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে, যারা শেয়ার স্পন্সর অথবা শেয়ার হোল্ডার, তারা একটা কম দামে এই শেয়ারটা কিনছে। বর্তমানে এটা হচ্ছে 20 টাকা প্লাস। তার মানে হচ্ছে তাদের অলরেডি একটা এই কোম্পানিগুলোর একটা ভালো একটা ইনকাম অলরেডি হয়ে গেছে। তো দেখেন, যেটা হচ্ছে এখানে একটু আগে বলছিলাম যে পেইড আপ ক্যাপিটাল 12,000, ওরা অলরেডি 10,000 প্লাস, অথরাইজ ক্যাপিটাল 12,000, পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 10,000 প্লাস। ওরা অলরেডি এটার প্রায় অল্প একটু বাকি আছে। তো ওরা চাইলে এবছর ডিভিডেন্ড বোনাস শেয়ার দিতেও পারে, নাও দিতে পারে। তো এটা আপ টু দেম, তাদের ব্যালেন্স অল্প কিছু ব্যালেন্স আছে, হয়তো ফিউচারের জন্য এটা রেখে দিতে পারে। হয়তো ম্যাক্সিমাম 5% বোনাস দিতে পারে, অথবা 2% বোনাস দিতে পারে, কারণ এটা হচ্ছে শেষের দিকে, অর্থাৎ 12,000-এর 10,300 শেষ। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর হচ্ছে এটা সেল করবেন। দেখেন, এটা হচ্ছে গতকালকে যেটা 21 তারিখে, নভেম্বরের 21 তারিখ, এটা ছিল হচ্ছে হিস্টোরিক্যাল হাই। গত 5 বছরের মধ্যে এটা ছিল একেবারে সর্বোচ্চ প্রাইস ছিল 20 টাকা 5 পয়সা, 20 টাকা 50 পয়সা।
তো এরকম হয়তো সব সময় আসবে না। এটা হয়তো ব্যাংকটা আরেকটু উপরে যেতে পারে, কারণ হচ্ছে এবছরের ইনকামও তাদের একটা ইমপ্রেসিভ ইনকাম ছিল। তো এই ব্যাংকটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই কিনতে হবে এপ্রিল মে মাসের দিকে, মে অথবা জুন, অর্থাৎ মে মাসের দিকে আপনাকে এই শেয়ারটা কিনতে হবে, মে মাস। অর্থাৎ বাই করতে চাইলে আপনাকে টার্গেট নিতে হবে মে মাসে। আর যদি আপনি এই শেয়ারটা সেল করতে চান তাহলে এখানে দেখেন জুলাই অগাস্ট, এখানে অগাস্ট কোথায় আছে, এপ্রিল মে, অর্থাৎ অক্টোবরের আগে সেপ্টেম্বর, এখানে অগাস্টটা এখানেই হবে, অগাস্ট, আর এখানে জুলাই অগাস্ট, অর্থাৎ মোটামুটি ধরা যায় যে অগাস্ট। যদি আপনি এটা সেল করতে চান তাহলে এটার জন্য আপনার ভালো সময় আছে অগাস্ট, আগস্ট, আর হচ্ছে এখন যেটা হচ্ছে পিক চলে আসলো এটা হচ্ছে সেপ্টেম্বর, এই যে এসটি আগস্ট, আর হচ্ছে নভেম্বর। তো আপনার এই শেয়ারটা যদি বাই করতে চান তাহলে আপনার উপযুক্ত সময় হচ্ছে মে মাস, আর যদি সেল করতে চান তাহলে সেটার উপযুক্ত সময় হচ্ছে অগাস্ট আর নভেম্বর। আপনার জানুয়ারির দিকেও আপনি এটা সেল করতে পারেন, জানুয়ারিতে শেয়ারটার পরিমাণ বাড়ে, দাম বাড়ে, জানুয়ারিতে এই শেয়ারটার দাম আরও বাড়বে। তো ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। তাহলে আমি যেটা দেখলাম এই শেয়ারটা অ্যানালাইসিস করে, সেটা হচ্ছে এটার পি রেশিও ভেরি ইমপ্রেসিভ, পি রেশিও ভেরি গুড, তারপরে আর্নিং পার শেয়ার ভেরি গুড, তারপরে কস্টলি পিবি রেশিও ভেরি গুড, স্টিল ইউ ক্যান গেট ডিসকাউন্ট, অর্থাৎ 12% ডিসকাউন্টে আপনি পাবেন, ভেরি গুড। তারপরে নেট অ্যাসেট ভ্যালু কন্টিনিউ ইনক্রিজ, অর্থাৎ ভেরি গুড অলসো। তারপরে এদের মার্কেট পজিশন বর্তমানে আছে আপ ট্রেন্ড, অর্থাৎ বুলিশ মার্কেটে আছে, বুলিশ ট্রেন্ডে আছে। সো গুড পজিশন ফর সেলার, অর্থাৎ ভেরি গুড বলা চলে। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টকের যে বেসিক ক্রাইটেরিয়াগুলো যেগুলো থাকলে তাদের ইনভেস্ট করা যায়, সেগুলো সবগুলোই পজিটিভ সাইন আছে এই মার্কেন্টাইল ব্যাংকে। আরেকটা যেটা জিনিস, লং টার্ম ইনভেস্টরদের জন্য, তাদের জন্য হচ্ছে গুড বোনাস শেয়ার দিয়ে থাকে, গুড বোনাস শেয়ার অ্যান্ড ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ গুড ডিভিডেন্ড দিয়ে থাকে এই কোম্পানিটা, অর্থাৎ ভেরি গুড একটা ডিভিডেন্ড দেয়, এবং ডিভিডেন্ড ইল্ড অলসো ভেরি গুড। অর্থাৎ এই শেয়ারটার আমি এখনও পর্যন্ত যে নেগেটিভ কিছু পাই নাই ফাইন্যান্সিয়াল বিশ্লেষণ করে। যেটা আমি নেগেটিভ জিনিসটা পাইছি সেটা হচ্ছে ভেরি রিসেন্ট এদের 5জন ডিরেক্টর তাদের শেয়ারগুলো সেল করে দিছে, অর্থাৎ বেশ কিছু শেয়ার সেল করে দিছে। জানি না কেন সেল করছে, কারণ তারা তো জানে তাদের এই শেয়ারের, তারা হয়তো জানে তাদের এই শেয়ারটার পরিমাণ উপরের দিকে যাবে। সেটা না জানলেও তারা এটা জানে যে তাদের ইনকাম অনেক ভালো হয়েছে এই 3 কোয়ার্টারে, তো আরও 1 কোয়ার্টার বাকি আছে। তো সেই ক্ষেত্রে তারা কেন তাদের শেয়ার সেল করলো, হয়তো তাদের টাকা দরকার থাকতে পারে, সেই জন্য তারা শেয়ার সেল করছে। তো এইটাই আমার কাছে একটু সন্দেহ মনে হয়েছে। আর সব ঠিক আছে, তো কোম্পানিতে ইনভেস্ট করা যায়, ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ, অল আইটেম, অল ডাটা। তো আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও হবে রেকিড বিন স্টক বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস। আশা করি সেই ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।